আমাদের দেশে ক্রিকেট তো শুধু একটা খেলা না, একটা ধর্ম। আর সেই ধর্মের সবচেয়ে বড় উৎসব হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, মানে আইপিএল। এই যে ২০ ওভারের ঝোড়ো ফরম্যাট, এটা এতটাই দ্রুত আর জমকালো যে একবার শুরু হলে ৩ ঘন্টার জন্য টিভির সামনে থেকে ওঠাটাই মুশকিল হয়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখা হয়েছে কেন এমন হয়? এর কারণ হল এই পুরো বিনোদনের প্যাকেজটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দর্শকরা এর মধ্যে একেবারে আটকে যায়। মানে এখানে ভক্তদের যে অভিজ্ঞতা সেটাও আসলে একটা ডিজাইন করা পণ্য, আর সেই দর্শকদেরই বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করা হয়। চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। পুরো ফরম্যাটটাই তৈরি হয়েছে আজকের দিনের মানুষের কম মনোযোগের কথা মাথায় রেখে। মানে প্রত্যেকটা বলে কিছু না কিছু হচ্ছে, হয় ৪, নয় ৬ বা একটা উইকেট। এই যে কনস্ট্যান্ট অ্যাকশন, এটাই আমাদের ব্রেনে একটা ডোপামিন কিক দেয়। এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা একটা নিখুঁত ডিজাইন যা নিশ্চিত করে যে দর্শকরা চোখ সরাতে পারবে না। তো চলুন এবার তাহলে এই খেলার পেছনের আসল চালিকা শক্তি, মানে টাকার অঙ্কটা একটু দেখে নেওয়া যাক। ৪৮,০০০ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। আইপিএলের মাত্র ৫ বছরের মিডিয়া রাইটসের দাম এটা। অঙ্কটা একবার ভাবুন। আচ্ছা, এবার যদি এটাকে আরেকটু ভেঙে দেখি, তাহলে দেখা যাবে প্রত্যেকটা আইপিএল ম্যাচের সম্প্রচারের মূল্য হল প্রায় ১১৮ কোটি টাকা। ভাবা যায় একটা মাত্র ম্যাচের জন্য এত টাকা? বিশ্বের অনেক ছোটখাটো স্পোর্টস লিগের পুরো বছরের বাজেটও হয়তো এর থেকে কম। আর শুধু মিডিয়া রাইটসই নয়, টাটা গ্রুপকে দেখুন, তারা টাইটেল স্পন্সরশিপ রিনিউ করতে রেকর্ড ২৫০০ কোটি টাকা দিয়েছে। এটা কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বড় ডিল। ব্যাপারটা তো এখন আর শুধু ভারতেই থেমে নেই। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা কিন্তু এখন রীতিমতো বিশ্বজয় করতে নেমেছেন। যেমন ধরুন, ইংল্যান্ডের দ্য 100 লিগেও তারা দল কিনছে। মানে খেলাটা এখন একটা গ্লোবাল ব্র্যান্ড হয়ে উঠছে। কিন্তু এই যে এত জাঁকজমক, এত টাকা, এর পেছনে কি সবই ভালো? চলুন এবার একটু ভেতরের দিকের অন্ধকার দিকটা দেখি। কারণ এই লিগের ইতিহাসে বিতর্ক আর কেলেঙ্কারিরও কিন্তু কমতি নেই। অনেকেরই হয়তো মনে আছে ৩০১৩ সালের সেই স্পট ফিক্সিং কেলেঙ্কারির কথা। স্পট ফিক্সিং মানে কিন্তু পুরো ম্যাচ পাতানো নয়, বরং খেলার খুব ছোট ছোট মুহূর্ত, যেমন ধরুন একটা নো বল করা, এইগুলোর ওপর বাজি ধরে দুর্নীতি করা হতো। আর এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল প্লেয়ার থেকে শুরু করে চেন্নাই সুপার কিংসের টপ ম্যানেজমেন্ট পর্যন্ত। ফলাফল, কয়েকজন প্লেয়ারের উপর আজীবন নিষেধাজ্ঞা, আর দুটো বড় দল সিএসকে আর রাজস্থান রয়্যালসকে ২ বছরের জন্য নির্বাসনে যেতে হয়েছিল। এমনকি আইপিএলের যিনি প্রতিষ্ঠাতা সেই ললিত মোদির একটা অভিযোগ তো আরও মারাত্মক। তার কথা অনুযায়ী দুর্নীতিটা একেবারে ওপরের মহলে পৌঁছে গিয়েছিল। তিনি অভিযোগ করেন যে সিএসকের শ্রীনিবাসন নাকি নিলামের সময় অন্য দলগুলোকে চাপ দিয়েছিলেন যাতে তারা ফ্লিন্টফের জন্য দাম না হাঁকায়, আর তিনি নিজে সস্তায় তাকে কিনতে পারেন। আচ্ছা, এই তো গেল ফিক্সিংয়ের কথা। এবার আসি বেটিংয়ের দিকে। ২০২৩-এর আগস্টে সরকার ফ্যান্টাসি গেমিং ও বেটিং অ্যাপগুলোকে ব্যান করে দেয়। আর তার ফলে কি হলো? আইপিএলের বিজ্ঞাপন থেকে আয়ের প্রায় ৪০% এক ধাক্কায় কমে গেল। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই ব্যান করে কি সত্যি জুয়া খেলা বন্ধ করা গেছে? এখানেই আসল চমক। একটা সমীক্ষা বলছে ফল হয়েছে ঠিক তার উল্টো। এই নিষেধাজ্ঞার পর আরও বেশি মানুষ বেআইনি অফশোর বেটিং সাইটগুলোর দিকে ঝুঁকেছে। মানে যে সাইটগুলো ভারতের আইনের বাইরে থেকে চলে। আগে যেখানে ৬৮% লোক এই সাইটগুলো ব্যবহার করত, ব্যানের পর সেটা বেড়ে দাঁড়িয়েছে ৮২%। তবে সরকারও কিন্তু হাত গুটিয়ে বসেনি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি লাগাতার এইসব বেআইনি বেটিং সাইটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করা হচ্ছে। এমনকি কিছু প্রাক্তন বিখ্যাত ক্রিকেটারের নামও জড়িয়েছে এই অ্যাপগুলোর প্রচারের জন্য। মানে বোঝাই যাচ্ছে সমস্যাটা এখনও কতটা গভীরে। তো আমরা টাকা আর কেলেঙ্কারি নিয়ে কথা বললাম। এবার আসা যাক আরও একটা গভীর বিষয়। কিভাবে এই খেলায় প্লেয়াররা একটা পণ্যে পরিণত হয়, আর পুরো লিগটাই মাঝে মাঝে একটা রাজনৈতিক দাবার ঘুঁটি হয়ে ওঠে। আমরা তো সবাই প্লেয়ার অকশন দেখি, তাই না? টিভিতে দেখতে বেশ উত্তেজনা লাগে। কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এই অকশন বা নিলাম জিনিসটা আসলে কি? এক জায়গায় খুব সুন্দর একটা কথা বলা হয়েছে, ইয়ে এক ইনসানো কা বাজার হ্যায়, মানে এটা মানুষের বাজার। একবার ভাবুন, একজন প্লেয়ার স্টেজে দাঁড়িয়ে আছেন, তার ছবি বড় স্ক্রিনে, আর কিছু লোক তার উপর টাকার বাজি লাগাচ্ছে। আর যদি কেউ দাম না দেয়, তাহলে তাকে আনসোল্ড বা অবিকৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। বিষয়টা বেশ অমানবিক, তাই না?
রাজনীতি কিভাবে এই খেলার মধ্যে ঢুকে পড়ে তার একটা খুব স্পষ্ট উদাহরণ হলো বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানের ঘটনাটা। কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছিল, কিন্তু হঠাৎ করেই ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে একটা টানাপোড়েন শুরু হয়, আর বিসিসিআই থেকে কেকেআরকে নির্দেশ দেওয়া হয় মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য। এখান থেকেই বোঝা যায় যে দুটো দেশের সম্পর্ক একজন প্লেয়ারের ক্যারিয়ার আর একটা টিমের স্ট্র্যাটেজির উপর কতটা প্রভাব ফেলতে পারে। এত সবকিছুর পর শেষ পর্যন্ত কথা বলা যাক ভক্তদের নিয়ে। আমাদের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু আইপিএল দেখা বন্ধ করতে বলা নয়, বরং খেলাটা দেখার সময় একটু সচেতন হওয়া। তাহলে আমরা কি করতে পারি? প্রথমত, খেলাটাকে উপভোগ করুন। যে অসাধারণ প্রতিভা আমরা দেখতে পাই তার প্রশংসা করুন। কিন্তু দ্বিতীয়ত, যে সব গল্প বা ন্যারেটিভ তৈরি করে আমাদের মধ্যে চরম আবেগ জাগিয়ে তোলা হয়, সেগুলোকে একটু প্রশ্ন করতে শিখুন। আর সবশেষে এটা মাথায় রাখুন যে এর পেছনে অনেক বড় বাণিজ্যিক আর রাজনৈতিক শক্তি কাজ করছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যখন খেলা আর ব্যবসার মধ্যেকার সূক্ষ্ম লাইনটা একেবারে মুছে যায়, তখন এই খেলায় আসলে জেতেটাকে একটু ভেবে দেখবেন।